নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমি তোমাদের 11-এর ক্লাস ধরে ধরে এখানে ক্লাস করানো হয় এবং করাচ্ছিও। আমরা যথারীতি দুটো চ্যাপ্টার গল্পের আকারে, একটা চ্যাপ্টার প্রতিজ্ঞা সাধনম পুরোটা পড়িয়ে দিয়েছি লাইন ধরে ধরে, এবং ঋতুচর্চা আমরা ছবির মাধ্যমে বিষয়বস্তুটা জেনেছি, এবং ব্যাকরণের আমি সন্ধি কিছুটা দিয়েছি স্বরসন্ধি থেকে যেটা রয়েছে। আজ আমরা ব্যঞ্জন সন্ধি যেটা রয়েছে তোমাদের 11-এর সেকেন্ড সেমিস্টারের, সেই 11-এর সেকেন্ড সেমিস্টারের যেটা ব্যঞ্জন সন্ধির অধ্যায় রয়েছে সেটা নিয়ে আজ আলোচনা করব। যারা নতুন তাদের উদ্দেশ্য বলবো, যদি এইরূপ ভেঙে ভেঙে ক্লাস পেতে চাও এবং এই ক্লাসের মধ্যে যা করানো হবে তোমাদের পরীক্ষাতে অবশ্যই তা সাহায্য করবে, যদি এই ক্লাস পেতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবে। তাহলে অবশ্যই আমি যখন যেইরূপ ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তোমরা সময় মতো সেগুলো পেয়ে যাবে। আর যারা প্রতিদিনের আমার ভাই বোন তাদের উদ্দেশ্যে থাকলো অসংখ্য ধন্যবাদ। চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ব্যঞ্জন সন্ধির যে পোর্শন দুটো রয়েছে আমাদের সেটা সম্পর্কে আলোচনা করে নিই। আমাদের সেকেন্ড সেমিস্টারের যে আমাদের রয়েছে 11-এর সেকেন্ড সেমিস্টারে, সেটা হচ্ছে অনুস্বার সন্ধি আর একটা হচ্ছে পরসবর্ণ সন্ধি। অনুস্বার সন্ধি বলতে কি, আমি সবটাই লিখে এনেছি, কারণ লিখতে অনেকটা টাইম চলে যায়, তোমাদেরও অসুবিধে হবে, তাই আমি লিখে এনেছি। কিন্তু আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দেব তোমরা যদি বুঝে নাও কখনো কিন্তু ভুলবে না, তাই ভালো করে ক্লাসটা অ্যাটেন্ড করো। দেখো অনুস্বার সন্ধিতে কি বলেছে, পূর্বস্থানে থাকবে ম। পূর্বস্থানে মানে পূর্বপদ, পূর্বপদের যে শেষ বর্ণ সেখানে থাকবে ম, এবং তার পরের যে পদ রয়েছে মানে পরপদের পূর্বপদ, তার সেখানে কি থাকবে, যে কোনো ব্যঞ্জনবর্ণ থাকবে, যে কোনো ব্যঞ্জনবর্ণ, সেখানে ম স্থানে হয়ে যাবে অনুস্বার। ভালো করে বোঝো, পূর্ববর্ণের শেষে থাকবে ম, পূর্বপদের শেষে থাকবে ম, এবং পরপদের প্রথমে থাকবে কি না যে কোনো ব্যঞ্জনবর্ণ, পূর্বপদের মটা হয়ে যাবে অনুস্বার। কীরকম একটা আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। দেখো এইটাকে কি বলছে, এইটাকে বলা হচ্ছে পূর্বপদ। এই পূর্বপদের শেষ বর্ণটা কি রয়েছে, শেষ বর্ণ রয়েছে ম। আমাদের সূত্রে কি বলেছে, পূর্বপদের শেষ বর্ণ হবে ম এবং পরপদে যে কোনো ব্যঞ্জনবর্ণ হবে। দেখো পরপদে প্রথম বর্ণ কি রয়েছে, তালবস্য, মানে যে কোনো ব্যঞ্জনবর্ণ। তাহলে এই তালবস্যর জন্য এই যে মটা, এটা কি হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে। দেখো অ আর হ পূর্বে রয়েছে, অ হ লেখা আছে, এবার মটা তালবস্যর জন্য অনুস্বার হয়ে যাবে, তাহলে অহং হয়ে গেল, আর শৈব পড়ে আছে, তাহলে অহং শৈব। বুঝতে কোনো অসুবিধা হলো না আশা করছি। দেখো যদি বুঝতে অসুবিধা হয় আমি বলছি, দেখিয়ে দিচ্ছি। এখানে কি রয়েছে, অহ রয়েছে, অহ তো লিখেই দিলাম। এবার এখানে কি রয়েছে, ম, তাহলে ম বলা হয়েছে ম, এবং পরবর্তী যে কোনো একটা যদি শব্দ থাকে তাহলে এই ম স্থানে কি হয়ে যাবে, এই ম স্থানে হয়ে যাবে অনুস্বার, এবং তালবস্য তারপরে যা আছে সবটাই লেখা হবে। তাহলে এখানে কি আছে, মর পরে কি আছে, তালবস্যয় ঐকার, তাহলে অনুস্বারের পর তালবস্যয় ঐকার, আর কি পড়ে আছে, ব বিসর্গ, তাহলে ব আর বিসর্গ, তাহলে কি হচ্ছে, এখানে বসিয়ে দাও অহ, এবং তারপরে বসিয়ে দাও, প্রথমে বসিয়ে দাও অহ এবং তারপরে বসিয়ে দাও অনুস্বার, তাহলে কি হয়ে গেল, অহং শৈব। আশা করছি বুঝতে অসুবিধা নেই। দেখো আরও একটা ভালো করে বোঝো, এখানে আছে ভারম। পূর্বপদের শেষ বর্ণ কি রয়েছে, ম রয়েছে পূর্বপদের শেষ বর্ণ, পরপদে কি রয়েছে, ব রয়েছে। এখানে কি বলেছে, যে কোনো ব্যঞ্জনবর্ণ, এখানে যে কোনো ব্যঞ্জনবর্ণ রয়েছে, তার জন্য এই বয়ের জন্য এই মটা হয়ে যাবে অনুস্বার। যদি মটা অনুস্বার হয়ে যায় তাহলে কি হবে, ভয়াকার র অনুস্বার, তাহলে ভারং
হয়ে গেল। এবার বহতি বহতি, তাহলে ভারং বহতি, দেখো ভারং বহতি হয়েছে। একইভাবে দেখো বনম যুক্ত জাতি, এখানে ময় হসন্ত রয়েছে, এখানে কি রয়েছে অন্তস্থ জ রয়েছে, যে কোনো ব্যঞ্জন বর্ণ, তার জন্য অন্তস্থ জর জন্য মটা হয়ে যাচ্ছে অনুস্বার। তাহলে কি হচ্ছে বনং অনুস্বার, বনং জাতি, দেখো বনং জাতি। আশা করছি প্রথম যে সূত্রটা তোমাদের বুঝতে অসুবিধা নেই। তার মানে এখানে কি বলতে চেয়েছে, পূর্ববর্ণে থাকবে ম এবং পরবর্ণে যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকলে ওই ম স্থানে হয়ে যাবে অনুস্বার, আর পরের যা রয়েছে সবটাই বসে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের যে ডিসকাস সেটা। এরপরে কি বলেছে দেখো 2 নম্বরে, বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ণ এবং তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব হ যদি পরে থাকে তাহলে পূর্বপদের ন এবং ম এর জায়গায় অনুস্বার হয়। ভালো করে বোঝো, আমরা জানি আমাদের বর্গ কটা, 5টা বর্গ। কি কি? ক থেকে কথা পর্যন্ত ম পর্যন্ত হচ্ছে 5টা বর্গ। কি কি? ক খ গ ঘ ঙ, চ ছ বর্গীজ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম। এদেরকে কি বলা হয়? এদেরকে স্পর্শ বর্ণ বলা হয়। এবং স্পর্শ বর্ণর সাথে সাথে এই 5টাকে অবশ্যই 5টা বর্গ বলা হয়। প্রত্যেক বর্গের প্রত্যেকটা এক একটা বর্গে কটা করে থাকবে? 5টা করে আমাদের বর্ণ থাকবে, 5টা করে বর্ণ। তাহলে কি কি হলো? আমি যদি এখানে বলতে চাই কীরকম বর্গ, ক খ গ ঘ ঙ, 5টা করে লিখে নাও। ক খ গ ঘ ঙ, চ ছ বর্গের জ ঝ ঞ, তারপরে ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ঢ দন্তন্য, প ফ ব ভ ম। তাহলে এই প্রত্যেকটা এক একটা কি না বর্ণ নিয়ে 5টা বর্ণ নিয়ে তৈরি কি হয়ে যাচ্ছে? বর্গ, এক একটা বর্গ। তাহলে প্রত্যেকটা বর্গ বলতে কাকে বোঝাবে? এই 5টা করে বর্ণকে একত্রে বোঝাবে বর্গ। 5টা করে বর্ণ। ক খ গ ঘ ঙ, এটা হচ্ছে প্রথম বর্গ। চ ছ বর্গীজ ঝ ঞ, এটা হচ্ছে দ্বিতীয় বর্গ। ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা হচ্ছে তৃতীয় বর্গ। ত থ দ ধ দন্ত ন, এটা হচ্ছে চতুর্থ বর্গ। প ফ ব ভ ম, এটা হচ্ছে পঞ্চম বর্গ। এক একটা হচ্ছে বর্ণ, আর 5টা করে নিয়ে যা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে বর্গ। আশা করছি এখানে বর্গটা আমাদের কাছে ক্লিয়ার। এবার আমাদের সূত্রে কি বলেছে? বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ণ, প্রত্যেকটা বর্গের 4টা করে বর্ণ। ক খ গ ঘ, চ ছ বর্গীজ ঝ, ট ঠ ড ঢ, ত থ দ ধ, প ফ ব ভ। এই 4টা করে যদি বর্ণ কোথায় থাকবে বলা হয়েছে? পরের পদে থাকবে। পরের পদে মানে এই জায়গায় থাকবে, পরের পদে যদি থাকে। এবং তার সঙ্গে কি থাকবে? তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব হ, মানে পরের পদে তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব হ। এই 4টা করে হয় বর্গ। এই 4টা করে বর্গের পূর্বের 4টা বর্গর মানে মধ্যে যে কোনো একটা বর্ণ, অথবা তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব হ যদি পরে থাকে, তাহলে এই পরে যদি থাকে, তাহলে পূর্ব পদে যদি থাকে দন্তন্য এবং ম, পূর্ব পদে যদি দন্তন্য এবং ম থাকে, তাহলে কি হবে না ওই পূর্ব পদে হয়ে যাবে অনুস্বার। দন্তন্য আর ময়ের কাছে হয়ে যাবে অনুস্বার। কীরকম দেখো, এখানে কি বলেছে? মীমাংসতে, এখানে বলা হয়েছে মীমাং। তাহলে এখানে লাস্টের বর্ণ কি রয়েছে? দন্তনয় হসন্ত। এবং পরের পদে কি রয়েছে? দন্তস্ব। একটু আগে আমাদের কি বললো? বর্গের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ণ অথবা তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব হ, এই কতগুলো বর্ণ যদি পরে থাকে, পরে আছে কি? দন্তস্ব পরে আছে। তাহলে পূর্ব পদে যদি দন্তন্য এবং ম থাকে, তাহলে সেখানে কি হয়ে যাবে? অনুস্বার। পূর্ব পদে এখানে কি আছে? দন্তন্য আছে। পরপদে কি আছে? দন্তস্ব আছে। তাহলে এই দন্তনর কাছে কি হয়ে যাবে? অনুস্বার হয়ে যাবে। তাহলে যদি ময় দীর্ঘই ময়াকার অনুস্বার লিখে দিই, তাহলে কি হচ্ছে? মি মাং, আর সতে পড়ে আছে সতে। দেখো মি মা আর অনুস্বার কোথায়? দন্তনর কাছে অনুস্বার। তাহলে মি মাং,
তারপরে সতে পড়ে আছে সতে, তাহলে মীমাংসতে। ঠিক এভাবে পরেরটাও দেখো কি দেওয়া আছে, রম, তাহলে ময় হসন শেষে আছে, তার পরের বর্ণে কি আছে, দন্তস্ব রয়েছে, আর সেই দন্তস্বর জন্য ময়ের জায়গায় কি হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে। তাহলে র অনুস্বার করলে কি হচ্ছে, র আর অনুস্বার যদি করা হয় তাহলে কি হচ্ছে, রং সিয়াতে পড়ে আছে, তাহলে রং সিয়াতে। যদি এখানে বলা হচ্ছে ভ্রণ যুক্ত সতে, এখানে কি আছে দন্তনে হসন, তাহলে এখানে কি হচ্ছে, যদি বলা হয় অনুস্বার, তাহলে ভয়ের ফলা অনুস্বার ভ্রং সিয়াতে পড়ে আছে, তাহলে ভ্রং সিয়াতে। তাহলে কার জন্য, পরপদে কি আছে, তালবস্য আছে, এখানেও কি আছে দন্তস্ব, এখানে আছে দন্তস্ব, পূর্বপদে কি আছে দন্তন ম দন্তন, তার জন্য এখানে কি হচ্ছে, দন্তন ম আর দন্তন আর মটা কি হয়ে গেছে, দন্তস্ব তালবস্য কিংবা প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ তৃতীয় চতুর্থ বর্ণের জন্য কি হয়ে গেছে না, অনুস্বার হয়ে গেছে। আশা করছি এটাও যেভাবে বোঝালাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার চলো পরেরটা কি বলেছে দেখি। পরেরটা কি বলেছে দেখো, বলেছে পূর্বপদে যদি সম থাকে, পূর্বপদে যদি সম থাকে এবং পরে যদি কি থাকবে, পরে যদি ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ থাকে, পূর্বপদে থাকবে সম এবং পরে থাকবে ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ। ক্রি ধাতু মানে কি, মানে করা, ক্রি করা জাতীয় যে সমস্ত মানে কর্ম করা জাতীয় যে সমস্ত ধাতু থাকবে, সেই ধাতু নিষ্পন্ন শব্দ যদি পরে থাকে তাহলে সে সম শব্দের ম স্থানে কি হবে, সম শব্দের ম স্থানে হয়ে যাবে অনুস্বার, হয়ে যাবে অনুস্বার, এবং এটি একটি দন্তস্বকারেরও আগম হবে। দন্তস্ব বলা হয়েছে সম যদি পূর্বে থাকে এবং ক্রি ধাতু যদি পরে থাকে, ক্রি ধাতু নিষ্পন্ন যে কোনো শব্দ যদি পরে থাকে, তাহলে ওই দন্তস্বর যে ময় হসন্ত আছে ওখানে হয়ে যাবে অনুস্বার, এবং ওর পাশে একটা দন্তস্বর আগম হবে, একটা দন্তস্বর আগম হবে। কীরকম দেখো, প্রথমে কি বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, সম, সম, তারপরে কি আছে, করতি, সমটা শেষে কী রয়েছে, ময় হসন্ত, এবং করতি মানে কি, ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ করতি, করা, তাহলে সম যুক্ত ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ করতি আছে, তার জন্য এই মটা হয়ে যাবে কি, অনুস্বার, হয়ে যাবে অনুস্বার, এবং এখানে আরেকটা দন্তস্ব আসবে, এবং সে দন্তস্বটা কোথায় যুক্ত হবে, পূর্ববর্ণে যুক্ত হবে। দেখো দন্তস্ব ময়, এখানে মটা উঠে গিয়ে অনুস্বার হয়ে গেল, তাহলে কি হলো, দন্তস্বয় অনুস্বার সং। এবার কি পড়ে আছে, করতি, সেই করতির সঙ্গে একটা দন্তস্বর আগম হবে বলা হয়েছে, মানে আসবে, সেই দন্তস্বটা কোথায় যুক্ত হবে, কয়ের সঙ্গে, তাই দন্তস্বর কয়ের পূর্বে কি আছে, দন্তস্ব, আর রতি পড়ে আছে রতি, তাহলে সংস্করতি। যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় আমি এখানে ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বলা হয়েছে কি, সম ময়ের স্থানে কি হবে বলা হয়েছে, অনুস্বার, এবং বলা হয়েছে একটা দন্তস্বকার আগম হবে। এই দন্তস্বটা কোথায় যুক্ত হবে না, পরপদে যুক্ত হবে, পরপদে যুক্ত হবে। তার পরপদে কি আছে, করতি রয়েছে, করতি, করতি, তাহলে প্রথম বর্ণটা কি রয়েছে, কটা প্রথম আছে, তাহলে সেই কয়ের সঙ্গে দন্তস্ব যুক্ত হবে। যদি এখানে ম তুলে দিয়ে আমি করলাম অনুস্বার, ময়ের জায়গায় এসছে অনুস্বার, তাহলে সং হয়ে গেল। এবার এই যে দন্তস্বটা এসছে এটা কোথায় হবে, যুক্ত হবে না, কয়ের সঙ্গে যুক্ত হবে পরপদে, তাহলে পরপদে কি আছে, ক আছে পূর্ব, তাহলে দন্তস্ব হলো, দন্তস্ব নিচে ক হয়ে গেল, তাহলে সংস্ক। এবার রতি পড়ে আছে, রতি লিখে দাও, তাহলে কি হয়ে গেল, সংস্করতি, সংস্করতি। দেখো যেভাবে বোঝাচ্ছি ঠিক এভাবে বোঝো, তাহলে বুঝতে অসুবিধা নেই। আশা করছি বুঝতে পেরেছ। সে একইভাবে দেখো সম যুক্ত কারো, সম এখানে কি আছে, ময় হসন্ত পেয়েছি, সম সমের ময় হসন্ত, এবং এখানে কি আছে, ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ কারো, তাহলে ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ পেয়েছি, তার জন্য ময়ের কাছে হয়ে যাবে অনুস্বার, তাহলে অনুস্বার হয়ে গেলে কি হচ্ছে, সং হয়ে যাচ্ছে সং। এবার একটা দন্তস্বর আগম হবে, সেটা কোথায় যুক্ত হবে, এই কয়ের সঙ্গে, তাহলে সং, এবার কয়ের সঙ্গে দন্তস্ব যুক্ত হয়ে গেছে, তাহলে কি সংস্কার, আর র বিসর্গ পড়ে আছে সংস্কারও। সমকৃত, এখানে ময় হসন্ত আছে, কৃত ক্রি ধাতু নিষ্পন্ন শব্দ, তাহলে ময়ের কাছে অনুস্বার হয়ে গেলে কি হলো, সং, ময়ের কাছে অনুস্বার যদি হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, সং। এবার কয়েরই তর কাছে, কয়ের কাছে একটা দন্তস্ব আগম হবে,
তাহলে কয়ের কাছে দন্তস্ব আগম হলে কি হচ্ছে, দন্তস্ব অনুস্বার সং। এবার স্কৃত, কয়রির পূর্বের দন্তস্ব হয়ে যাবে, তাহলে সংস্কৃ, আর ত বিসর্গ পড়ে আছে হয়ে গেল, তাহলে সংস্কৃত। তাহলে এইভাবে তোমরা যদি বুঝে বুঝে করো, কখনো কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের ভুল হবে না, এবং কখনো তুমি সন্ধি কিন্তু ভুলে যাবে না, সন্ধিটা ভালোভাবেই কিন্তু তোমার মনে থাকবে। এবার চলো পরেরটা কি বলেছে দেখি। পরের সূত্র কি বলেছে তাহলে দেখব। পরের সূত্রে বলেছে চ ছ ত ঠ, চ ছ ট ঠ এবং ত থ। চ ছ ট ঠ এবং ত থ যদি পরে থাকে, পরে থাকে মানে পরবর্তী পদে যদি থাকে, তাহলে পূর্ববর্তী পদের শেষে যদি দন্তন্য থাকে, তাহলে দন্তন্য স্থানে কি হবে, অনুস্বার হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। চ ছ ট ঠ এবং ত থ যদি পরে থাকে মানে পরপদে থাকে, এবং পূর্বপদে যদি শেষে দন্তনস থাকে, পূর্বপদের শেষে যদি দন্তন্য থাকে, তাহলে সেই দন্তন্য স্থানে এই চ ছ ট ঠ ত থর জন্য অনুস্বার হয়ে যাবে, এবং এই চ জায়গায় হয়ে যাবে তালবস্য চ, ছয়ের জায়গায় হয়ে যাবে তালবস্য ছ, টয়ের জায়গায় হয়ে যাবে মূর্ধন্যস্ব ট, এবং ঠয়ের জায়গায় হয়ে যাবে মূর্ধন্যস্ব ঠ, তয়ের জায়গায় হয়ে যাবে দন্তস্বয় ত, এবং থয়ের জায়গায় হয়ে যাবে দন্তস্ব থ। ভালো করে বুঝবে, এখানে একটু মনে হবে কঠিন কিন্তু সহজ। চ ছ ট ঠ ত থ পরে থাকবে পরবর্তী পদে, পূর্ববর্তী পদের শেষে যদি দন্তন্য থাকে, তাহলে দন্তন্যটা হয়ে যাবে অনুস্বার, এবং এই চর জায়গায় হয়ে যাবে তালবস্য চ, ছ থাকলে ছয়ের জায়গায় হয়ে যাবে তালবস্য ছ, ট থাকলে টয়ের জায়গায় হলে মূর্ধন্যস্ব ট, এবং ঠ থাকলে হয়ে যাবে মূর্ধন্যস্ব ঠ, ত থাকলে হবে দন্তস্বয় ত, এবং থ থাকলে হয়ে যাবে দন্তস্ব থ। এটা হচ্ছে টোটাল সূত্রটা। এই সূত্রটাকে আমরা ভেঙে ভেঙে এনেছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো কদ্দাগে প্রথম সূত্রটা যেটা বলেছে, পূর্বপদে থাকবে দন্তন্য এবং পরপদে যদি থাকে চ, পূর্বপদে দন্তন্য পরপদে চ, তাহলে এই দন্তন্য স্থানে কি হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে, এবং এই চটা হয়ে যাবে কি তালবস্যই চ, চটা হয়ে যাবে তালবস্য চ। দেখো কি লেখা আছে, দন্তন্য স্থানে অনুস্বার এবং চ স্থানে তালবস্য চ হয়। কীরকম একটা উদাহরণ দেখো, এখানে কি আছে, পঠন, পঠন শব্দের শেষে কি আছে, দন্তনয় হসন্ত, তারপরে কি আছে, পরপদের পূর্বে কি রয়েছে, চ, চলতির চ, তাহলে চলতির চ রয়েছে, তাহলে পূর্বপদে দন্তন্য পরপদে চ রয়েছে, তাহলে দন্তন্য স্থানে কি হয়ে যাবে বলা হয়েছে, দন্তন্য স্থানে বলা হয়েছে অনুস্বার হয়ে যাবে, তাহলে প ঠয় অনুস্বার হয়ে গেল, দন্তন্য উঠে গেল, অনুস্বার হয়ে গেল পঠং। এবার চয়ের কাছে শুধু একটা তালবস্য আগম হবে, তাহলে তালবস্য আগম হয়েছে, এবং চ ল তয় হস্যই হয়েছে, তাহলে তালবস্যই চ ল তয় হস্যই, পঠংস চলতি। আশা করছি বুঝতে অসুবিধা নেই, যা বলেছে ঠিক একইভাবে, আগে যেভাবে ভেঙেছি ঠিক ভেঙে ভেঙে করো একইভাবে। এখানে কি আছে, হসন চলতি, শেষে কি রয়েছে, পূর্বপদের শেষে দন্তন্য, পরপদে কি রয়েছে চ, তাহলে হসন চলতি, এখানেও সেম টু সেম, তাহলে হ স দন্তন্যর কাছে অনুস্বার হয়ে যাবে, তাহলে অনুস্বার হয়ে গেলে কি হলো, হসং। এবার চয়ের কাছে একটা তালবস্যয় চলে আসবে, তাহলে তালবস্যয় চ লয় হস্যই ত, হসং চলিত। যা বলা হয়েছে সেম টু সেম, শুধু যেমন করাচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে বুঝে নাও, তাহলে তোমাদের কখনোই কিন্তু এই সন্ধিতে ভুল হবে না। এর পরেরটা কি বলেছে, ওই একই সূত্রে যে ভেঙে ভেঙে বলা হয়েছে সেগুলোই দেখো। পূর্বপদে দন্তন্য থাকবে বলা হয়েছে, পরপদে যদি ছ থাকে তাহলে দন্তন্য হয়ে যাবে অনুস্বার, এবং এই ছয়ের কাছে একটা তালবস্য যুক্ত হবে। দেখো ছয়ের কাছে তালবস্য যুক্ত হবে, সেটা কি হয়ে যাবে, তালবস্য ছয় হয়ে যাবে তালবস্য ছ। তাহলে দেখো এখানে কি আছে, পূর্বপদের শেষে ধাবন, ধাবনের শেষে কি আছে, দন্তনয় হসন্ত, ধাবন, দন্তনয় হসন পরে কি আছে ছ, তাহলে দন্তনয় হসন্তের কাছে কি হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে, তাহলে অনুস্বার হয়ে গেলে কি হলো, ধাবং। এবার এখানে একটা তালবস্য যোগ হয়ে যাবে, তালবস্য যোগ হয়ে গেলে কি হচ্ছে, তালবস্যয় ছয় আকার গ বিসর্গ, তাহলে তালবস্যয় ছয় আকার গ বিসর্গ, তাহলে কি হচ্ছে, ধাবং ছাগহ। একইভাবে মহান শব্দের শেষে কি রয়েছে, দন্তনয় হসন্ত শেষে, এবং এখানে কি রয়েছে পূর্বে ছ, তাহলে সেই ছয়ের জন্য দন্তনর কাছে হয়ে যাবে অনুস্বার, আর ছয়ের কাছে একটা তালবস্য চলে আসবে, তাহলে কি হচ্ছে দেখো, মহা আর অনুস্বার করে কি হচ্ছে, মহাং। এবার ছয়ের কাছে একটা তালবস্য আসবে, তাহলে ছয়ের
কাছে একটা তালবস্য হয়ে গেছে, একার একার দেওয়া হয়েছে দ বিসর্গ, তাহলে কি হয়ে গেল মহাংস ছেদ, মহাংস ছেদ। আশা করছি বুঝতে অসুবিধা নেই। এবার ওই সূত্রেরই আর যে 4টা সূত্র রয়েছে সেটা দেখে নেব। এখানে একই বলেছে, দেখো পূর্বপদে থাকবে দন্তন্য, পরপদে থাকবে ট, তাহলে দন্তন্য হয়ে যাবে অনুস্বার, টর কাছে হয়ে যাবে মূর্ধন্যস্ব ট, টর কাছে হয়ে যাবে মূর্ধন্যস্ব ট। কীরকম, এখানে আছে উদ্দন, শেষে কি আছে দন্তন্য হসন্ত, পরে কি আছে ট, তাহলে দন্তন্যর হসন্তের এখানে হয়ে যাবে একটা অনুস্বার, এখানে একটা চলে আসবে কি না পেট কাটা মূর্ধন্যস্ব, তাহলে যদি উদ্দ আর যদি অনুস্বার করা হয় তাহলে কি হচ্ছে উদ্দং। এবার পেট কাটা মূর্ধন্যস্ব টয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এবার কারো পড়ে আছে, তাহলে কি উদ্দং স্টংকার, উদ্দং স্টংকার, ঠিক আগের মতো। শুধু একটু বুঝে নাও, এখানে কি আছে চলনযুক্ত টিভ, এখানে আছে কি ট, এখানে কি আছে দন্তন্য, তাহলে দন্তন্যর কাছে অনুস্বার, আর এই টয়ের কাছে একটা পেট কাটা মূর্ধন্যস্ব চলে আসবে। যদি পেট কাটা মূর্ধন্যস্ব চলে আসে তাহলে কি হচ্ছে চ ল অনুস্বার চলং। এবার টিভর কাছে প্রথম টয়ের কাছে একটা মূর্ধন্যস্ব, তাহলে কি হচ্ছে স্টি, তারপরে টয় টয় হস্যই ভ বিসর্গ, তাহলে চলং স্টিটিভ, চলং স্টিটিভ। আশা করছি অসুবিধা নেই। এবার ঘয়েরটা কি বলেছে দেখো, ঘয়েরটা বলেছে ওই একই পূর্ববর্ণে দন্তন্য পরবর্ণে ঠ, তাহলে দন্তন্য স্থানে হয়ে যাবে অনুস্বার এবং ঠয়ের কাছে একটা পেট কাটা মূর্ধন্যস্বর আগম হবে, পেট কাটা মূর্ধন্যস্বর আগম হবে। তাহলে সেখানে কি হচ্ছে মহান যুক্ত ঠক্কুরো, দন্তনে হসন্ত আছে, পরে কি আছে ঠ আছে, তাহলে এখানে কি হয়ে যাবে একটা অনুস্বার চলে আসবে, এখানে একটা পেট কাটা মূর্ধন্যস্বর চলে আসবে, তাহলে সেখানে হয়ে গেলে কি হয়ে যাচ্ছে মহাং হয়াকার, ম হয়াকার, এবার অনুস্বার, তাহলে কি হচ্ছে মহা অনুস্বার, মহাং হয়ে গেল। এবার পেট কাটা মূর্ধন্যস্বর ঠয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে মহাংস ঠকুরহ, মহাংস ঠকুরহ। আশা করছি অসুবিধা নেই। একই বলে আমি একটা সূত্র একটা উদাহরণ নিয়ে এসেছি, তোমরা বুঝতে পেরে যাবে, মানে একটা যদি ভালো করে বুঝে নাও তাহলে সবটাই বুঝে নেবে, তাই এটাকে আর বাড়াচ্ছি না। এরপরে তোমার রয়েছে কি ওই একইতে শুধু বলেছে তয়ের কাছে দন্তস্ব হবে এবং থয়ের কাছেও দন্তস্ব হবে। পূর্বপদে থাকবে দন্তন্য, পরপদে থাকবে ত, তাহলে দন্তন্যর কাছে হয়ে যাবে অনুস্বার, আর এই তয়ের কাছে একটা দন্তস্ব আগম হবে। ঠিক একইভাবে পরেরটাও পূর্ববর্ণে থাকবে দন্তন্য, সেখানে হয়ে যাবে অনুস্বার এবং থয়ের কাছে হয়ে যাবে একটা দন্তস্ব। তাহলে একসঙ্গে যদি করা হয় তাহলে অনুস্বার আর দন্তস্ব যুক্ত হয়ে যাবে। একইভাবে কীরকম বলা হচ্ছে দেখো, পূর্ববর্ণে কি আছে মহান, মহানের কি রয়েছে দন্তনয় হসন্ত, এবং পরের পদে কি রয়েছে ত, ওই তয়ের জন্য দন্তনটা হয়ে যাবে কি অনুস্বার, দন্তনটা হয়ে যাবে অনুস্বার, আর তটা হয়ে যাবে কি তয়ের কাছে একটা দন্তস্ব আগম হবে। তাহলে যদি মহা আর অনুস্বার করা হয় তাহলে কি হচ্ছে মহাং, দেখো মহা অনুস্বার মহাং। এবার তয়ের কাছে একটা দন্তস্ব যুক্ত হয়ে গেছে স্ত, তারপরে রাগও পড়ে আছে রাগও, তাহলে মহাং স্তরাগ। একইভাবে এখানেও দেখো শেষে কি রয়েছে দন্তনয় হসন্ত, পরে কি আছে থ, থ, তাহলে দন্তনর কাছে যদি অনুস্বার করা হয়, থয়ের কাছে যদি দন্তস্ব করা হয়, তাহলে এখানে কি হচ্ছে কয় মধ্যস্ব ক্ষয়স্বই প, ক্ষিপ, তারপরে অনুস্বার, তাহলে ক্ষিপং, ক্ষিপং, ক্ষিপং। এরপরে এই থয়ের কাছে একটা দন্তস্ব আগম হবে, তাহলে কি হচ্ছে দন্তস্বয় থয় হস্যৌ, তারপরে খণ্ডত্ব কয়াকার র বিসর্গ পড়ে আছে, খণ্ডত্ব কয়াকার র বিসর্গ লিখে দেব, তাহলে ক্ষিপং স্থুৎকার, ক্ষিপং স্থুৎকার। ঠিক একইভাবে স্পৃশন থুড়তি, দন্তন হস্যই থ আছে, দন্তনের কাছে অনুস্বার, থয়ের কাছে একটা দন্তস্ব, তাহলে এটা যদি যুক্ত হয়ে যায় কি হচ্ছে দন্তস্বয় পয়রি তালবস্বয় অনুস্বার স্পৃশং। এবার থয়ের কাছে একটা দন্তস্ব আগম হলে তাহলে থয়ের আগে দন্তস্ব বসিয়ে দাও, তারপরে থয় হস্যও আছে থয় হস্যও দিয়ে দাও, তারপরে র তয় হস্যই আছে, তাহলে র তয় হস্যই লিখে দাও, তাহলে যুক্ত কি হয়ে গেল স্পৃশং স্থু রতি, স্পৃশং স্থু রতি, তাহলে স্পৃশং থুরতি হয়ে গেল। বাস ঠিক এভাবে এটা হলো এই যে আমাদের বিসর্গ সন্ধি ছিল, সেই বিসর্গ ব্যঞ্জনের যে বিসর্গ সন্ধি সেটা হলো। এরপরে আমরা পরসবর্ণটা দেখে নেব। এই পরসবর্ণটা হয়ে গেলে আমাদের আজকে ব্যঞ্জন সন্ধিগুলো যেগুলো রয়েছে সেই ব্যঞ্জন সন্ধিগুলো আমাদের দেখা আজকে কমপ্লিট হয়ে যাবে। কি বলেছে পরসবর্ণতে, বলেছে অনুস্বার
অথবা দন্তন্য যদি কোথায় থাকে, পরে থাকে, এবং তালবস্য মূর্ধন্য দন্তস্ব হ ভিন্ন যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে তা অনুস্বার এবং দন্তন্য স্থানে পরবর্তী যে বর্ণটা রয়েছে সেইটা যে বর্গের অন্তর্গত, সেই বর্গের পঞ্চম বর্ণ হয়, সেটি পরবর্ণের সাথে যুক্ত হয়। ভালো করে বুঝবে, একটু অসুবিধা মনে হবে কিন্তু আমি যেভাবে বুঝিয়ে দেবো ভুল হবে না। বলেছে কি, যে পূর্বপদে অনুস্বার কিংবা দন্তন্য থাকবে এবং পরে কি থাকবে না, তালবস্য মূর্ধন্য দন্তস্থ হ, এই চারটা বর্ণ পরে থাকবে না। এই চারটা বর্ণ ভিন্ন যে কোনো যদি ব্যঞ্জন বর্ণ থেকে থাকে, তাহলে ওই অনুস্বার আর দন্তন্য স্থানে কী হবে, অনুস্বার আর দন্তন্য স্থানে পরবর্তী যে বর্ণটি রয়েছে সেই বর্ণের বলা হয়েছে পঞ্চম বর্গ, মানে যেই বর্ণটি রয়েছে সেই বর্ণটা কোন বর্গে পড়ছে, সেই বর্গের পঞ্চম বর্ণ হবে। এবং সেটা কোথায় যুক্ত হবে না, সেটা যুক্ত হবে পরের বর্ণে। এর মানে কি বলা হলো, মানে বলা হলো এই দন্তন্য আর অনুস্বার এদের জন্য পরে যে বর্ণটা আসছে সেই বর্ণটা কোন বর্গের অন্তর্গত, সেই বর্গের পঞ্চম বর্ণ কার সঙ্গে যুক্ত হবে না, এই এই ঠ, এই পরের পদেই সেই পঞ্চম বর্ণটা যুক্ত হবে, কিন্তু পূর্বের যে দন্তনয় হসন্ত অনুস্বার থাকবে সেটা উঠে যাবে। ভালো করে বুঝো, আবার বলছি, পূর্বপদে দন্তন্য কিংবা অনুস্বার থাকবে, পূর্বপদের শেষে দন্তন্য কিংবা অনুস্বার থাকবে, পরপদে তালবস্য মূর্ধন্য দন্তস্ব হ ভিন্ন যে কোনো ব্যঞ্জনবর্ণ থাকবে এবং সেই ব্যঞ্জনবর্ণের, সেই ব্যঞ্জনবর্ণটা কোন বর্গে পড়েছে, বর্গ মনে করো সেই ক খ গ ঘ ঙ যে বর্গ, পাঁচটা বর্গ, সেই বর্গের কোন বর্গে পড়েছে, যে এখানে যে বর্ণটা রয়েছে সেটা কোন বর্গে পড়েছে সেটা দেখতে হবে। সেই বর্গের পঞ্চম যে বর্ণটা আছে সেই পঞ্চম বর্ণটা যুক্ত হবে কার সঙ্গে না, এই বর্গের সঙ্গে, এই বর্ণের সঙ্গে যুক্ত হবে, এবং তার জন্য এই পূর্বের যে দন্তন্য কিংবা অনুস্বার সেটা কিন্তু উঠে যাবে, মানে লোপ পেয়ে যাবে, চলে যাবে। একটা করো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, লুন, শেষে কি আছে দন্তনয় হসন্ত, এখানে কি আছে ঠ, তাহলে ঠটা কোন বর্গে পড়ছে, ট ঠ ড ঢ দন্তন্য, তাহলে কোন বর্গে পড়ছে, ট বর্গে, ট ঠ ড ঢ দন্তন্য, তাহলে শেষে কি রয়েছে, দন্তন্য রয়েছে, তাহলে পঞ্চম বর্ণ কি দন্তন্য, তাহলে এই দন্তন্য একটা কোথায় আগম হবে না, এই ঠয়ের সঙ্গে যুক্ত হবে, সেটা কোথায় পরবর্ণে যুক্ত হবে বলা আছে, তাহলে এখানে একটা আগম হবে কি, দন্তন্য আগম হবে, এবং পূর্বের যে দন্তন্য সেই দন্তন্যটা কিন্তু চলে যাবে, মানে লোপ পেয়ে যাবে। তাহলে লয় হস্যও এবং লয় হস্যও তাহলে পড়ে থাকলো, তাহলে লয় হস্যও লিখে দিলাম, এবং দন্তন্যটা কার সঙ্গে যুক্ত হবে বলা হয়েছে, ঠয়ের সঙ্গে যুক্ত হবে, তাহলে দন্তনয় ঠটা হয়ে গেল, এবার নম, নম পড়ে আছে, নম হয়ে গেল, তাহলে কি হচ্ছে, লুন ঠ নম, লুন ঠ নম। বুঝতে অসুবিধা থাকলে আরও বলছি, দেখো এখানে কি আছে, অং আছে, পূর্ব বর্ণে আছে অনুস্বার, পরের বর্ণে আছে ক, ক বর্ণের পঞ্চম বর্ণ কি, ক খ গ ঘ ঙ, তাহলে এখানে একটা কি আগম হবে, ঙ আগম হবে, কার জন্য না, অনুস্বারের জন্য ঙ আগম হচ্ছে, অনুস্বারটা তখন কি হচ্ছে, উঠে যাচ্ছে, তাহলে অ পড়ে আছে, এখানের অ পড়ে আছে, তাহলে অ লিখে দিলাম। এবার এই ঙটা কোথায় যুক্ত হবে না, এই পরের বর্ণে যুক্ত হবে, তাহলে পরের বর্ণে যুক্ত মানে কয়ের সঙ্গে যুক্ত হবে, তাহলে ঙ আর কয় হস্যই, তাহলে কি কয় হস্যই ত ছিল তার সঙ্গে ঙ যুক্ত হয়ে গেছে, তাহলে কি হচ্ছে, অঙ্কি তহ, অঙ্কি তহ। একইভাবে দন্তন্য ঠ, তাহলে ঠয়ের কি হচ্ছে, দন্তন্য, তাহলে দন্তন্য উঠে গেল, কয় হস্যও, এর সঙ্গে একটা দন্তন্যটা কোন বর্গে পড়ছে, ত থ দ ধ দন্তন্য পঞ্চম বর্ণ, তাহলে দন্তন্য একটা আগম হচ্ছে, সেটা কোথায় যুক্ত হবে, ঠয়ের সঙ্গে, তাহলে কি হয়ে যাচ্ছে, কুণ্ঠিতঃ, কুণ্ঠিতঃ। এই হলো
পর সবর্ণ, পর সবর্ণ সূত্র। এটাই ছিল আমাদের ব্যঞ্জন বর্ণের আজকের যে দুটো সূত্র আমাদের রয়েছে, সেই দুটো সূত্র। আজকে আমরা এই ক্লাসটা কমপ্লিট করলাম। এর পরের দিন আমরা বিসর্গ সন্ধি যে রয়েছে, সেই বিসর্গ সন্ধি অনেকটা দিয়েছে, তার মধ্যে কিছুটা নিয়ে আমরা ভেঙে ভেঙে ক্লাস করব, যাতে আমাদের কোনো রূপ অসুবিধে না হয় এবং আমাদের বুঝতেও সুবিধে হয়, আমাদের বোরিং না লাগে এবং ক্লাসটা যাতে বড় না হয়ে যায়। যারা নতুন তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি, যদি তোমাদের ক্লাসটা, আজকের ক্লাসটা দেখে ভালো লেগে থাকে, এইরূপ ক্লাস তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবে। তাহলে আমি যখনই যেইরূপ ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব, তোমরা সবসময় টাইম মতো সেগুলো তোমাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে একটা মোটিভেশান দিও এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়। তো চলো, যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।